আপনারা যারা সামনে পিএমপি পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সংবাদ। পিএমপি পরীক্ষায় ব্যাপক পরিবর্তন আসতেছে এবং পরীক্ষাটা আগের তুলনায় বেশ কঠিন হয়ে যাচ্ছে। কি পরিবর্তন আসতেছে সেই জিনিসগুলো আপনাদের জানা জরুরি এবং সেই হিসেবে প্রস্তুতি নেওয়া দরকার। কারণ আপনি যদি সঠিকভাবে প্রস্তুতি না নেন তাহলে হয়তো পরীক্ষায় ফেল করার সম্ভাবনা থাকে। তবে দুশ্চিন্তার কোনো কারণ নাই। আজকে আমরা নতুন পিএমপিতে কি পরিবর্তন আসতেছে একদম ধরে ধরে পিএমপির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আমরা আলোচনা করব। শুধু তাই না, সাথে আমি আপনাদেরকে বলে দিব যে নতুন পিএমপি পরীক্ষায় সফল হওয়ার জন্য কি স্ট্র্যাটেজি নিতে হবে এবং বেসিক্যালি কোন মাইন্ডসেট নিয়ে আপনার পরীক্ষাটা দিতে হবে। আর মাইন্ডসেট হচ্ছে পিএমপি পরীক্ষায় সাকসেসফুল হওয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি। আপনার সাথে যদি আমার আগে পরিচয় না হয়ে থাকে, আমার নাম নাজমুল হাসান জাবির। আমি একজন পিএমপি সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার। বর্তমানে আছি সিটি ব্যাংক এনএ ইউরোপে ভাইস প্রেসিডেন্ট হিসেবে। এর আগে জব করেছি মর্গান স্ট্যানলিতে। চলেন শুরু করি। চলেন প্রথমে দেখি মূল পরিবর্তনগুলা কি আসছে একটা সামারি আকারে, তারপরে আমরা বিস্তারিততে যাব। চলেন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই। পিএমআই এর অফিসিয়াল যে ওয়েবসাইট, অর্থাৎ পিএমপি যারা নেয় তাদের যে ওয়েবসাইট পিএমআই, এখানে আমরা যাব। সার্টিফিকেশনে যদি ক্লিক করি তখন এখানে সার্টিফিকেশনসগুলির লিস্ট আসবে। আমরা পিএমপিতে ক্লিক করব। পিএমপিতে ক্লিক করার পরে প্রথমে আপনার কাছে যেই পেজটা আসবে এটা হচ্ছে বর্তমান যেই পিএমপি রিলেটেড ইনফরমেশন সেগুলো, কিন্তু আমরা দেখব হচ্ছে নতুন পিএমপিতে কি চেঞ্জ আসতেছে। সো আমরা একটু নিচের দিকে যেতে থাকবো। দেখেন এইখানে আসছে যে দ্য নিউ পিএমপি কামিং ইন জুলাই 2026। এখানে আপনারা লার্ন মোরে ক্লিক করবেন। এবার চলে আসছে নতুন পিএমপি, অর্থাৎ জুলাই 2026 থেকে যেটা শুরু হচ্ছে সেটা সম্পর্কিত বিস্তারিত। এখানে অনেক ইনফরমেশন আছে, তো আমরা এখন শুধুমাত্র হাই লেভেল সামারিটা দেখব, কি চেঞ্জেসে যাব। হোয়াটস চেঞ্জিং ইন দ্য নিউ পিএমপি এক্সাম? Number 1, content and focus areas. Adds topics like AI, sustainability and stakeholder engagement. তিনটা কি টপিক অ্যাড হইতেছে, সেগুলো কি? AI, সাস্টেনেবিলিটি আর 3 নাম্বার হচ্ছে স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট। আসলে এগুলো একদম যে নতুন তা না। যেমন স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট এটা আগেও ছিল, বাট ডিফারেন্ট টপিকের আন্ডারে আর কি। আচ্ছা, এরপরে কি? শিফটস ফোকাস মোর টু আউটকামস অ্যান্ড ভ্যালু। দেখেন, আপনারা যারা পিএমপি সম্পর্কে জানেন, এর আগে পিএমপি যখন শুরু হয় সে সময় থেকে শুরু করে মোস্ট ফোকাসটা ছিল হচ্ছে প্রসেসেস এবং টুলসের উপরে। সেই ফোকাসটা প্রসেস থেকে সরে গিয়ে আউটকামস এবং ভ্যালুয়ের দিকে চলে যাচ্ছে। 2 নাম্বার, ডোমেইনস লেভেলে কি চেঞ্জ আসতেছে? ডোমেইনের ওয়েট চেঞ্জ হয়েছে। দেখেন, পিপল ডোমেইনে আগে ছিল 42% কোশ্চেন, যেটা এখন কমে গিয়ে 33% হয়েছে। প্রসেস 50% ছিল, সেটা 41%। একটু আগে আমি আপনাকে বলতেছিলাম যে আগে মোর প্রসেস ওরিয়েন্টেড ছিল পিএমপি, কিন্তু এখন সেটা মোর কিসে যাচ্ছে? বিজনেস এনভায়রনমেন্টে যাচ্ছে। দেখেন, বিজনেস এনভায়রনমেন্ট তথা আউটকাম এবং ভ্যালু এর দিকে যাচ্ছে। দেখেন, বিজনেস এনভায়রনমেন্টের ওয়েট 8% থেকে জাম্প করে 26% হয়েছে, মানে মোর দ্যান 300% পেয়ে গেছে। সো ওভারঅল যেটা করতেছে যে আপনার টেকনিক্যাল স্কিল, লিডারশিপ স্কিল এবং স্ট্র্যাটেজিক স্কিল এই সবগুলোকে মোর ব্যালেন্সে নিয়ে আসতেছে। আগে কি ছিল যে আপনার স্ট্র্যাটেজিক স্কিলটা, অর্থাৎ আপনি বিজনেস এনভায়রনমেন্টকে যদি ধরেন সেটা কম ছিল, হ্যাঁ, এখন প্রত্যেকটা প্রায় কাছাকাছি 33, 41 অ্যান্ড 26%। এরপরে অ্যাপ্রোচে কোন ধরনের পরিবর্তন আসতেছে? মানে হচ্ছে প্রেডিক্টিভ, অ্যাজাইল, হাইব্রিড, এই এরিয়াগুলি থেকে প্রশ্ন আগে যেভাবে আসতো সেভাবে আসতেছে না, চেঞ্জ হইতেছে। কি হচ্ছে দেখেন, গ্রেটার এমফাসিস অন অ্যাডাপটিভ রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট ডায়নামিক্স। তার মানে হচ্ছে আপনার প্রেডিক্টিভ থেকে সরে এসে মোর অ্যাডাপটিভে যাচ্ছে। এর আগে অ্যারাউন্ড 50% প্রেডিক্টিভ ছিল, তার মানে মোর অ্যাডাপটিভের দিকে যাচ্ছে। আমরা যারা রিয়েল লাইফ প্রজেক্ট ম্যানেজ করি তারা জানি যে বর্তমানে ফুললি প্রেডিক্টিভ প্রজেক্ট পাওয়া খুবই ডিফিকাল্ট। ইভেন প্রেডিক্টিভ প্রজেক্ট যেগুলো, সেগুলোর মধ্যেও অ্যাডাপটিভ তথা অ্যাজাইলের কিছু অংশ থাকে। যেমন ধরেন কনস্ট্রাকশন প্রজেক্ট,
এইটা প্রেডিক্টিভের সবচেয়ে ক্লাসিক এক্সাম্পল, তাই না? আমরা জানি যে আমি একটা বাড়ি চাই, বাড়িতে কয়তলা বাড়ি চাই, কয়টা জানালা চাই, কীরকম দেখতে হবে, এগুলো জানি। ইভেন সেই জায়গাতেও ডিজাইন পার্টটা অনেক সময় অ্যাজাইল হয়, যে আপনি কি ডিজাইন চান সেটা আপনি জানাইলেন, ডিজাইনার আপনাকে দিল, দেওয়ার পর আপনার দেখে মনে হচ্ছে না, আমি আসলে যেটা চাইছিলাম এটা সেরকম মনে হচ্ছে না, সো আমি চেঞ্জ করতে চাই। সো তখন সেটা অ্যাজাইলের দিকে চলে যায়। সো ফলাফল কী হয়, যে প্রজেক্টটা হাইব্রিড হয়ে যায়। সো ইট মেক্স সেন্স যে পিএমআই এই জিনিসটা কনসিডার করছে এবং হাইব্রিড ও অ্যাডাপটিভের দিকে বেশি ফোকাস দিছে। এরপর আসেন এলিজিবিলিটি। এলিজিবিলিটি এর ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে রেলিভেন্ট যেই চেঞ্জটা আসছে সেটা হচ্ছে এলিজিবিলিটি পেরিয়ড এক্সটেন্ডেড টু 10 ইয়ার্স। মানে হচ্ছে আপনার পিএমপি সার্টিফিকেট এক্সাম দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন ছিল আগে কি, যে আপনার যদি ব্যাচেলর ডিগ্রি থাকে তাহলে গত 8 বছরের মধ্যে আপনার মিনিমাম 3 বছরের প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেইটা এখন 8 বছর থেকে বেড়ে 10 বছর হচ্ছে। এটা অনেকের জন্য ভালো, যে তারা যদি ধরেন 9 বছর আগে প্রজেক্ট ম্যানেজ করছে, 10 বছর আগে প্রজেক্ট ম্যানেজ করছে, তাদের সেই এক্সপিরিয়েন্সটাও এক্ষেত্রে কি কাউন্ট হচ্ছে। সো এটা একটা গুড নিউজ। এক্সাম এক্সপিরিয়েন্স, প্রশ্ন 180টা থাকতেছে, সময় 240 মিনিট, আগের চেয়ে 10 মিনিট বেড়ে গেছে, গুড। বাট মোর ইন্টারেক্টিভ অ্যান্ড সিনারিও বেসড কোশ্চেন আসবে, রিফ্লেক্টস রিয়েল প্রজেক্ট এনভায়রনমেন্টস, আগেও ছিল বাট এটা আরও মোর এমফাসাইজড হচ্ছে, পিএমপি আরও ইমপ্রুভ করতেছে। তবে পরীক্ষার প্রশ্নের টাইপ কিন্তু কঠিন হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। আমরা কি চেঞ্জেসগুলো জানলাম, এবার আসেন চেঞ্জ ইন সিলেবাস। সিলেবাসে কী কী চেঞ্জ আসছে সেটা দেখার জন্য আমরা নতুন পিএমপি এক্সাম কন্টেন্ট আউটলাইন ইকো এইটাতে আমরা যাব এবং এখানে গিয়ে দেখব যে কী কী পরিবর্তন আসছে। তো চলেন আমরা আবারও যেই ওয়েবসাইটের যেই পেজে গেছিলাম সেখানে আমরা আবারও যাব। দেখেন এইখানে আছে যে আপনার এক্সপ্লোর দ্য রিভাইজড এক্সাম কন্টেন্ট আউটলাইন, এইটা আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড দ্য এক্সাম কন্টেন্ট আউটলাইন। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। আচ্ছা, এটা হচ্ছে নতুন এক্সাম কন্টেন্ট আউটলাইন। দেখেন এখানে বলা আছে যে এটা 2026 সালের জুলাই মাস থেকে শুরু হচ্ছে। আমরা নেক্সট পেজে চলে যাই, এখানে টেবিল অফ কন্টেন্টসটা দেওয়া আছে। এবার আসেন ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমি বিস্তারিত পড়তেছি না, বাট এই যেই জায়গাটা হাইলাইট করে রাখছি এইখানে বলে দিছে যে তারা রিসার্চ করে দেখছে যে এআই সাস্টেইনেবিলিটি এবং স্টেক হোল্ডার এঙ্গেজমেন্টের ফোকাসটা বাড়ানো উচিত, অর্থাৎ তাদের যে রিসার্চ কমিটি আছে তারা এটা সাজেস্ট করছে, সেটার বেসিসে তারা এই ফোকাস এরিয়াগুলি অ্যাড করছে। আচ্ছা, এবার আসেন এক্সাম কন্টেন্ট আউটলাইন। দেখেন আমরা একটু আগে অলরেডি আলাপ করেছি ডোমেইনগুলোতে পরিবর্তন আসতেছে। ডোমেইন কি এটা যদি না জানেন একটু পরে আমরা আলাপ করব, সেটা নিয়ে সমস্যা নাই। এখানে লেখা আছে যে ওভারঅল কী কী চেঞ্জ আসতেছে। নিচে দেখেন ইম্পর্টেন্ট নোট, অ্যাপ্রক্সিমেটলি 40% অফ দ্য আইটেমস উইল রিপ্রেজেন্ট প্রেডিক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচেস, মানে প্রেডিক্টিভ থেকে 40% আসতেছে। Whereas the remaining 60% will be divided between adaptive, agile and hybrid management approaches. তার মানে খেয়াল করছেন যে এখন কিন্তু হাইব্রিড এবং অ্যাডাপটিভ বা অ্যাজাইল এর ফোকাসটা 60%, যেখানে আপনার প্রেডিক্টিভ 40%, মানে 20% মোর। সো আপনি যখন এক্সামের প্রস্তুতি নেবেন আপনার ফোকাসটা কিন্তু অ্যাজাইল, হাইব্রিড বা অ্যাডাপটিভে কিন্তু আপনার বেশি দিতে হবে। আমার পরের পেজে চলে যাই। আচ্ছা, ডোমেইন আমরা কয়েকবার উল্লেখ করছি। ডোমেইন জিনিসটা কি এটা যদি না বুঝে থাকেন এখানে বলে দিচ্ছে যে এটাই হচ্ছে হাই লেভেল নলেজ এরিয়া দ্যাট ইজ এসেনশিয়াল টু দ্য প্র্যাকটিস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই যে এখানে বিস্তারিত বলে দিচ্ছে ডোমেইনটা হচ্ছে আপনার হাই লেভেল এরিয়া, তারপরে হচ্ছে টাস্কটা কি, এই ডোমেইনের আন্ডারে কি কি টাস্ক থাকে প্রজেক্ট ম্যানেজারের সেগুলা। সো আমরা এগুলো নিয়ে সামনে আরও কথা বলবো। টাস্কটা হচ্ছে আন্ডারলাইং রেসপন্সিবিলিটিস, অর্থাৎ একটা স্পেসিফিক ডোমেইনের আন্ডারে কী কী দায়িত্ব থাকে একজন প্রজেক্ট ম্যানেজারের, সেটা নিয়ে কথা বলে হচ্ছে টাস্কসগুলি। নিচে আসেন, পার্পল হাইলাইটটা আমি যে করছি, দেখেন ইকো ইজ ইন অ্যালাইনমেন্ট উইথ দ্য পিএমআই থট লিডারশিপ রিপোর্ট ম্যাক্সিমাইজিং প্রজেক্ট সাকসেস। তার মানে হচ্ছে যে তাদের একটা থট লিডারশিপ রিপোর্ট, অর্থাৎ রিসার্চ বেসড রিপোর্ট, এই রিপোর্টটা তাদেরকে সাজেস্ট করছে যে পিএমপির এক্সাম কন্টেন্ট আউটলাইন কী কী ইনক্লুড করা উচিত, কী কী চেঞ্জ করা উচিত। সো সেইটার বেসিসে তারা এটা
করেছে। ওভারঅল এখানে যে জিনিসটা বলছে যে তাদেরকে সাজেস্ট করেছে তাদের এই রিসার্চ রিপোর্টটা যে প্রসেস থেকে ফোকাস শিফট করে মোর ফোকাস দেওয়া উচিত আউটকাম এবং ভ্যালুয়ের উপরে। দ্যাটস ইট। এবার আসেন আমরা ডোমেইন লেভেলে যাই। দেখেন 3টা ডোমেইনের আন্ডারে এক একটা টাস্ক আছে, এখানে এই টাস্কের ডিটেলসগুলো দেয়া আছে। আমরা একটা করে টাস্ক পড়ব না, আপনারা নিজে নিজে পড়ে নিতে পারবেন। এই ভিডিওর ফোকাস যেহেতু যে কী পরিবর্তন আসতেছে, সুতরাং আগের যে এক্সাম কন্টেন্ট আউটলাইন ছিল সেখানকার সাথে বর্তমানের এক্সাম কন্টেন্টে কী পরিবর্তন আসতেছে সেটা নিয়ে আমরা মূলত আলাপ করব। তো এটার জন্য আমি আপনাদের জন্য একটা চার্ট তৈরি করছি, যেই চার্টে দেখাইছি যে কোন কোন জায়গাতে পরিবর্তনটা আসছে এবং সেই পরিবর্তনের সাথে পিএমপিতে সাকসেসফুল হইতে হইলে আপনার প্রিপারেশনে কী চেঞ্জ আনতে হবে সেই জিনিসগুলো আমরা এবার দেখব। এই যে চার্টটা দেখতে পাচ্ছেন, এই চার্টটাতেই আমরা সামারাইজ করেছি যে সিলেবাসে কী পরিবর্তন আসতেছে। প্রথম কলামে আপনারা দেখবেন হচ্ছে যে এরিয়া, মানে হচ্ছে যে মেইন কোন এরিয়াগুলোতে চেঞ্জ আসতেছে। দ্বিতীয় হচ্ছে কারেন্ট পিএমপিতে সেটা কিভাবে দেয়া আছে, ওই এরিয়াটাতে কিভাবে ফোকাস দেয়া আছে। তৃতীয়টাতে হচ্ছে যে নিউ পিএমপির ফোকাসটা কি ওই এরিয়ার ক্ষেত্রে। 4 নাম্বার হচ্ছে যে মেইন চেঞ্জটা কি। 5 নাম্বার কলামে আমরা দেখাইছি এটার একটা এক্সাম্পল যে কি চেঞ্জটা আসতেছে। 6 নাম্বার হচ্ছে যে আপনি এই যে আপনাকে এই কথাগুলো আমি বলতেছি এগুলো আমি কোথা থেকে নিছি এটা যদি আপনি খুঁজে পাইতে চান তাহলে কত নাম্বার পেজে গিয়ে এক্সাম কন্টেন্ট আউটলাইনের কত নাম্বার পেজে গিয়ে আপনি ওই চেঞ্জটা দেখতে পারবেন, যেন আপনি নিজের চোখে দেখে নিতে পারেন এবং ফিউচারে আপনি এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন। তো চলেন দেখি প্রথম চেঞ্জটা কি, পিপল লিডারশিপ। আগে কি ছিল, অনেকগুলা ডিটেইল টাস্ক ছিল, 14টা টাস্ক ছিল, সেইটা এখন স্ট্রিমলাইন হয়ে কয়টা হয়েছে, 8টা টাস্ক হয়েছে। ওভারঅল কী হয়েছে, এটা সিম্পলিফাইড করা হয়েছে। এর আগে যেমন ছিল যে সেপারেট টাস্ক ছিল আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে, এরপরে হচ্ছে মেন্টরিং, ভার্চুয়াল টিমস, এই জিনিসগুলো অনেক ফোকাস ছিল, বিশেষ করে কোভিডের কারণে ভার্চুয়াল টিমস নিয়ে অনেক ফোকাস ছিল। সো এইগুলো এখন কমায়া মোর স্ট্রিমলাইন্ড এবং সিম্পলিফাইড করা হয়েছে। পেজ রেফারেন্স এখানে দেখতে পারবেন। এরপর আসেন কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, যেটা প্রজেক্ট ম্যানেজমেন্টে খুবই কমন। এইটা আগে ছিল কি ম্যানেজ কনফ্লিক্ট অ্যাজ এ ফুল টাস্ক, এটা একটা আলাদা টাস্ক ছিল বা একটা টপিক ছিল, বাট বর্তমানে গিয়া সেটাকে লিডারশিপ এবং স্টেক হোল্ডার ম্যানেজমেন্টের আন্ডারে ঢুকায়া দেওয়া হয়েছে। অ্যান্ড ইট মেক্স সেন্স, কারণ হচ্ছে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি লিডারশিপ স্টেক হোল্ডার ম্যানেজমেন্টেরই অংশ। ডিএমফেসাইজ যদিও এখানে আমি লিখছি, বাট ডিএমফেসাইজ না বলে আমি বলবো হচ্ছে মোর স্ট্রিমলাইন্ড এগেইন। এবার এক্সাম্পলটা নিয়ে একটু কথা বলি। এর আগে যেমন আমরা কনফ্লিক্ট এর কোন ধরনের কী স্টাইল ছিল সেগুলো নিয়ে আমরা কথা বলছি, বাট এখন মোর লাইক আপনি এই কনফ্লিক্টিং সিচুয়েশনে কিভাবে লিড দিয়ে সামনে এগিয়ে যাবেন সেই বিষয়টা ফোকাস থাকতেছে। ডাজেন্ট মিন যে আপনি আগের কন্টেন্টগুলো পড়বেন না, পড়বেন ঠিকই, বাট কোয়েশ্চেনের ধরনটা একটু পরিবর্তিত হয়ে যাবে। আচ্ছা, এরপর আসেন ইমোশনাল ইন্টেলিজেন্স। এইটা আগে একটা আলাদা টাস্ক হিসেবে ছিল, কিন্তু বর্তমানে এটার আলাদা টাস্ক হিসেবে নাই, এটাকে মার্জ করে দেওয়া হয়েছে। তার মানে কি কথা হচ্ছে যে আপনি কি তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স লাগবে না আপনার প্রজেক্ট ম্যানেজ করার জন্য? ডেফিনেটলি লাগবে, কারণ আপনার যেহেতু পিপল ম্যানেজমেন্টের একটা বিশাল অংশ আছে, এখানে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স ডেফিনেটলি লাগবে। তবে এটাকে আলাদাভাবে টাস্ক আর দেয়া হয়নি, এইটা নিয়ে আপনার স্পেসিফিক থিওরি মেমোরাইজ করতে হবে না, বাট রেলিভেন্ট কোশ্চেন থাকতে পারে, এখানে রেফারেন্সটা আপনি দেখে নিতে পারেন। এরপর আসেন স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট। এর আগে স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট জিনিসটা মিক্সড অবস্থায় ছিল, আপনার পিপল এরিয়া, প্রসেস এরিয়া এগুলোর ভিতরে ছড়ানো ছিটানো ছিল, কিন্তু বর্তমানে এটাকে মোর স্ট্রাকচার্ড করা হয়েছে, আলাদাভাবে এটাতে ফোকাস দেওয়া হয়েছে। অ্যান্ড আই উড সে দ্যাটস এ ভেরি গুড ইমপ্রুভমেন্ট, কারণ স্টেক হোল্ডারই আপনার প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ আপনি যত ভালো প্রজেক্টই ম্যানেজ করেন, আপনার স্টেক হোল্ডারদেরকে যদি আপনি স্যাটিসফাই করতে না পারেন, তাদের যেই ভ্যালু রিয়েলাইজেশনটা আছে সেটা যদি আপনি ফুলফিল করতে না পারেন, তাহলে আপনার প্রজেক্ট আলটিমেটলি ফেইল্ড। ইম্যাজিন আপনি একটা অ্যাপ্লিকেশন বানাইছেন, হ্যাঁ, খুবই ভালো, খুবই অ্যাডভান্সড ফিচার্স দিয়ে অ্যাপ্লিকেশন বানাইছেন, কিন্তু আপনার কাস্টমাররা সেটা ইউজ করতে পারে না, আলটিমেটলি এটার তো বেনিফিট নাই বললেই চলে। সো এটা আরেকটা গুড সাইড যে এখানে স্টেক হোল্ডার এঙ্গেজমেন্টের উপরে মোর ফোকাস দেওয়া হয়েছে। নলেজ ট্রান্সফার,
এইটা নিয়ে আগেও ছিল, বিশেষ করে লেসন্স লার্নডের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এখন এটাকে এক্সপ্লিসিট করা হয়েছে এবং নিউ এমফাসাইজ দেওয়া হয়েছে। এগেইন এটাও বাস্তব প্রজেক্ট ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে প্রত্যেকটা প্রজেক্ট প্রচুর নলেজ ক্রিয়েট করে, কারণ এক একটা প্রজেক্ট ইউনিক, নতুন একটা কনটেক্সটে কাজ করা হচ্ছে। বাট এগেইন একটা প্রজেক্টের সাথে আরেকটা প্রজেক্টের অনেক মিল থাকে। সো আপনার যদি একটা প্রজেক্ট থেকে আপনি কী কী শিখতেছেন সেই নলেজগুলো যদি আপনি প্রপারলি ট্রান্সফার করে নতুন আরেকটা যে প্রজেক্ট আসছে সেই প্রজেক্ট ম্যানেজারের কাছে আপনি দেন, সেই প্রজেক্ট ম্যানেজার এবং সেই প্রজেক্ট টিমের কাজ করা অনেক সহজ হয়ে যায়, অনেক সময় বেঁচে যায় এবং অনেক খরচ বেঁচে যায়। সুতরাং নলেজ ট্রান্সফারের ইম্পর্টেন্স অনেক বেশি এবং এটাকে এক্সপ্লিসিটলি ফোকাস দিচ্ছে পিএমপি নাও। ইটস গুড। এরপর আসেন ভ্যালু ডেলিভারি। এটা নিয়ে আমরা বেশ কয়েকবার কথা বলছি যে ভ্যালু ডেলিভারিতে ফোকাস আসতেছে, এখানে এমফ্যাসাইজটা বাড়ানো হয়েছে। আগেও ছিল কিন্তু এখানে এমফ্যাসাইজটা কি বাড়ানো হয়েছে, যে এটা শুধুমাত্র প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রসেসগুলি আপনি সাকসেসফুলি করলেন সেটাই এনাফ না, বরং এটা কি আসলে ইন্টেন্ডেড আউটকামটা সার্ভ করছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ। সো ভ্যালু ডেলিভারির ওপর অনেক ফোকাস চলে আসছে এখন। আচ্ছা, এরপরেরটা হচ্ছে গভর্নেন্স। আগে লিমিটেড ছিল, এখন সেটাকে ডেডিকেটেড গভর্নেন্স টাস্ক হিসেবে দেওয়া হয়েছে, এটা নতুন ফোকাস দেওয়া হয়েছে। দেখেন, আমি নিজে যখন প্রজেক্ট ম্যানেজ করি আমি খেয়াল করি গভর্নেন্স সেট করা এবং গভর্নেন্স রান করা, অর্থাৎ প্রজেক্ট গভর্নেন্সের কথা বলতেছি, একটা প্রজেক্ট স্মুথলি প্রোগ্রেস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক ডিসিশন আছে যেই ডিসিশনগুলো আপনি একা প্রজেক্ট ম্যানেজার হিসেবে নিতে পারবেন না, যেই ডিসিশনগুলোর জন্য শুধুমাত্র স্পন্সর হইলেও সবসময় হয় না, কারণ এখানে অনেক স্টেক হোল্ডার, সিনিয়র স্টেক হোল্ডার্স এঙ্গেজ থাকেন। এজন্য আপনার একটা গভর্নেন্স বডি সেট করা, সাচ অ্যাজ স্টিয়ারকো বা স্টিয়ারিং কমিটি সেট করা, যারা আপনার প্রজেক্টের রেগুলার ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে হেল্প করবে, আপনার প্রজেক্টের ডাইরেকশন সেট করার ক্ষেত্রে হেল্প করবে। এটা যদি না থাকে তাহলে যেটা হয়, প্রজেক্ট ম্যানেজার অনেক সময় সার্কেলের মধ্যে ঘুরতে থাকেন। আমার নিজের একটা এক্সাম্পল দিই। হাইলি ইম্প্যাক্টফুল একটা প্রজেক্ট আমি ম্যানেজ করছি। এবার প্রজেক্টের শেষে কিছু অ্যাপ্রুভাল লাগবে, কিন্তু এই অ্যাপ্রুভালটা যাদের কাছ থেকে নিতে হবে তারা অ্যাপ্রুভাল দিচ্ছেন না, এবং তারা সিনিয়র লেভেলের ম্যানেজার্স লাইক ডাইরেক্টরস, ম্যানেজিং ডাইরেক্টরস, সেখানে আমি হচ্ছি ভাইস প্রেসিডেন্ট। তো আমি যখন তাদের কাছ থেকে অ্যাপ্রুভালগুলি কালেক্ট করার ট্রাই করতেছিলাম তখন তারা অ্যাপ্রুভালগুলি দিচ্ছেন না, তারা বিভিন্ন ধরনের এক্সকিউজ দিচ্ছিলেন। তো প্রায় 1 মাসের মতো আমি এটা নিয়ে বিভিন্নভাবে চেষ্টা করছি প্রবলেমগুলি রিসলভ করার জন্য, কিন্তু হচ্ছিল না। লিটারেলি তারা মানতেছেন না এবং তারা সিনিয়র, দে ডোন্ট কেয়ার যে আমি তাদেরকে কি বলতেছি। আমি 1 মাসের মতো চেষ্টা করছি, বাট এটা রিসলভ করা পসিবল হয় নাই। তো তখন আমি আমার মেন্টরের সাথে বসে আমি তার সাথে এটা শেয়ার করতেছিলাম। তখন উনি আমাকে বললেন যে, নাজমুল, তুমি যেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করতেছো, এটা গুড যে তুমি ওনারশিপ নিচ্ছ, তুমি প্রবলেমটা সলভ করার চেষ্টা করতেছো, বাট লুক, দিস ইজ বিয়ন্ড ইয়োর ইনফ্লুয়েন্স জোন। সো তোমার এটার জন্য তোমার স্পন্সরকে এঙ্গেজ করতে হবে, তোমার প্রজেক্ট গভর্নেন্সকে এঙ্গেজ করতে হবে, তাহলে তারা এই প্রবলেমটা সলিউশন দিতে পারবেন। তো আমি তার কথা শুনে আমার প্রজেক্টের স্পন্সরের সাথে কথা বললাম। তারপরে উনি যখন স্টেক হোল্ডারদের সাথে কথা বললেন, প্রবলেমটা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সলভ হয়ে গেল। আমার কিচ্ছু করতে হয়নি, আমার শুধু চুপচাপ ওয়েট করতে হয়েছে। সো প্রজেক্টের গভর্নেন্স সেট করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এবারের পিএমপি আপনাকে খুব ভালোভাবে সেটা শিখিয়ে দেবে। তারপরে কোথায় চেঞ্জ আসতেছে? কমপ্লায়েন্স। এর আগেও কমপ্লায়েন্স নিয়ে ছিল না তা না, কিন্তু এখন সেটাকে মেজর ফোকাস দেওয়া হচ্ছে। সিকিউরিটি, আপনার রেগুলেটরি, সাস্টেইনেবিলিটি, এইগুলোতে ফোকাস দেওয়া হয়েছে। দেখেন, গতানুগতিকভাবে পিএমপি সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার্স বা প্রজেক্ট ম্যানেজার্সরা যেই জিনিসটাকে বেশি ফোকাস দিতেন যে আমার এই কাজ দেওয়া হয়েছে, আমি এই প্রজেক্টটা ম্যানেজ করে দেব, কিন্তু প্রজেক্ট এনভায়রনমেন্ট আসলে এর চেয়ে অনেক বেশি কমপ্লেক্স। আপনি কাজ করতে গেলে বিভিন্ন জায়গায় বাধা পাবেন, বিভিন্ন রিকোয়ারমেন্টস আছে, বিভিন্ন পলিসি ফলো করা লাগবে, বিভিন্ন লিগ্যাল ইস্যুজ আছে। এইগুলোতে ফোকাস ছিল না পিএমপিতে এতটা বেশি। এই কারণে প্রজেক্ট ম্যানেজাররাও অনেকটা ন্যারো ওয়েতে চিন্তা করতেন, তারা শুধুমাত্র প্রজেক্টটা কীভাবে এক্সিকিউট করবেন সেটা নিয়ে চিন্তা করতেন, কিন্তু এটার যে কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টসগুলি আছে এইগুলিতে তাদের ফোকাস কম ছিল। বাট পিএমপি এখন সেই ফোকাসটা বাড়ায় দিচ্ছে। এরপর আসেন এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এগেইন এটা নিয়ে আমরা কিছুটা কথা অলরেডি বলছি যে এখানে রেগুলেটরি এনভায়রনমেন্ট বা কম্পিটিশন, বিজনেস কম্পিটিশন, এই রিলেটেড ফোকাসগুলি বাড়ানো হচ্ছে।
তারপর আসেন সাস্টেইনেবিলিটি। এইটা নিয়ে আগে ক্লিয়ারলি কোনো কিছু বলা ছিল না, তবে এখন সেটাকে এক্সপ্লিসিটলি মেনশন করা হয়েছে, সেটা একটা নতুন ফোকাস এরিয়া হিসেবে দেওয়া হয়েছে। দেখেন এখানে আপনি আপনার প্রজেক্টের মাধ্যমে একটা নতুন প্রোডাক্ট ডেভেলপ করতেছেন। এই প্রোডাক্টটা অনেক দিন থাকবে, আপনার এটা বিজনেসকে ইম্প্যাক্ট করবে, এটা সোসাইটিকে ইম্প্যাক্ট করবে, এটা এনভায়রনমেন্টকে ইম্প্যাক্ট করবে, এবং এই সাস্টেইনেবল প্রোডাক্ট যদি আপনি না বানান তাহলে এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা অনেক বেশি কঠিন। সো প্রজেক্টে যদি সাস্টেইনেবিলিটি ফোকাসটা শুরুতেই দেওয়া হয়, তাহলে এই যে লং লাইফ টাইমটা থাকবে এই প্রোডাক্টের বা এই আউটপুটের, এই পুরো সময়টা এনভায়রনমেন্ট এটা দ্বারা বেনিফিটেড হবে বা ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু প্রজেক্টে যদি ফোকাসটা না থাকে সাস্টেইনেবিলিটি নিয়ে, লাইক আপনি একটা প্রোডাক্ট ডেভেলপ করতেছেন, সেই সময়কেই যদি আপনি সাস্টেইনেবল না করেন, তাহলে তো ফিউচারে গিয়ে এটাকে সাস্টেইনেবল করা অনেক ডিফিকাল্ট। যেমন একটা এক্সাম্পল দেই, কার। আপনি একটা কার ম্যানুফ্যাকচারিং করবেন। এখন এই কার ম্যানুফ্যাকচারিংটা, কার ডিজাইনিং এবং ম্যানুফ্যাকচারিং, এটা যদি আপনি যখন বানাচ্ছেন তখন যদি আপনি মানে আপনার যখন প্রজেক্টটা চলতেছে সেই সময় যদি এটা আপনি ওয়েল বেসড বা পেট্রোল বেসড বা একটা কার আপনি তৈরি করেন, তাহলে কিন্তু এই কারটা যতদিন চলবে এবং যতগুলা কার তৈরি হবে এই মডেলে, সবগুলা কার কী করতে হবে, পরিবেশের জন্য ক্ষতি করবে। অন দি আদার হ্যান্ড আপনি যদি শুরুতেই এটাকে ইলেকট্রিক কার বানান, তাহলে কিন্তু পরিবেশের জন্য ক্ষতি কম হবে বা পরিবেশ বান্ধব হবে। বুঝতে পারছেন যে প্রজেক্টের ভিতরেই কিন্তু অ্যাকচুয়ালি সেট করা হয় যে একটা প্রোডাক্টটা এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর হবে নাকি এটা এনভায়রনমেন্টের জন্য উপকারী হবে। সো সাস্টেইনেবিলিটি নিয়ে ফোকাস বাড়তেছে। ওভারঅল আমরা দেখি যে আসলে কি কি পরিবর্তন আসলো। সো আমরা ওভারঅল কম্পারিজন টেবিলটা দেখলাম যে ডিটেইল কি কি পরিবর্তন আসতেছে। এবার চলেন আমরা একটু সামারিটা বোঝার চেষ্টা করি যে এই নতুন পিএমপিতে কি কি পরিবর্তন আসতেছে বা কোন জায়গাগুলোতে চেঞ্জ হচ্ছে বা কোন জায়গাগুলোতে স্ট্রংলি এমফাসাইজ দেওয়া হচ্ছে। এক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ফোকাস বাড়তেছে, সাস্টেইনেবিলিটি কনসিডারেশনের ক্ষেত্রে ফোকাস বাড়তেছে, ভ্যালুতে ফোকাস বাড়তেছে, স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট, প্রজেক্ট গভর্নেন্স, এসকালেশন, এগুলো থেকে কোশ্চেন বেশি আসবে। এক্সটার্নাল এনভায়রনমেন্ট নিয়ে আপনার অ্যাওয়ার থাকতে হবে এবং ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে সেটাকে ব্যবহার করতে হবে, এবং ফাইনালি কমপ্লায়েন্স কনসিডারেশনটা আপনাকে বাড়াইতে হবে। ওভারঅল পিএমপি এক্সামটা একজন প্রজেক্ট ম্যানেজারের কাছ থেকে যেটা এক্সপেক্ট করতেছে সেটা হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনি যখন ডিসিশন নেবেন বা ডিসিশনকে ইনফ্লুয়েন্স করবেন, সেই সময় আপনার মেইন কনসিডারেশনটা থাকতে হবে যে এই ডিসিশনটা কি আসলে বিজনেসের জন্য ভালো, এই ডিসিশনটা কি আসলে সাস্টেইনেবিলিটির ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট রাখতেছে, এটা কি লিগ্যাল এনভায়রনমেন্টের মধ্যে সঠিক ডিসিশন কিনা। ওভারঅল একজন বিজনেস প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনাকে, একজন স্ট্র্যাটেজিক থিঙ্কার হিসেবে আপনাকে পিএমপিটা গড়ে তোলার চেষ্টা করতেছে। আচ্ছা, এবার আসি অ্যাকচুয়ালি কী কী পরিবর্তন হয়েছে, কী কী রিমুভ করা হয়েছে আগের পিএমপি থেকে। অ্যাকচুয়ালি রিমুভ কমপ্লিটলি করা হয় নাই কিছুই, তবে ফোকাস কিছুটা কমানো হয়েছে। সেগুলো কি, যেমন লাইক আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স, এরপরে হচ্ছে ভার্চুয়াল টিমস, যেটা কোভিডের কারণে অনেক বেশি ফোকাস পাইছিল, সেখানে একটু কমে গেছে। সার্ভেন্ট লিডারশিপ, যেখানে অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টকে কেন্দ্র করে সার্ভেন্ট লিডারশিপ নিয়ে অনেক প্রশ্ন আসতো, তো সেখানে একটু পরিবর্তন আসছে। সার্ভেন্ট লিডারশিপের উপরে এখন প্রশ্ন একটু কম আসবে, এই আর কি। সো এই জিনিসগুলোতে আপনার এমফেসিসটা একটু কমেছে। এইবার আমরা দেখব যে পরীক্ষার যে প্রশ্নের ধরন, সেইখানে কি কি পরিবর্তন আসছে। এর জন্য আমাদেরকে আবারও এক্সাম কন্টেন্ট আউটলাইনে চলে যেতে হবে। বাই দ্য ওয়ে, সেখানে যাওয়ার আগে আপনি যে পেজ 13-এ দেখতে পারবেন যে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টসে কী চেঞ্জ আসছে। এটা নিয়ে অলরেডি আমি আপনাদের সাথে কথা বলছি। বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে অ্যাপ্লিকেবল যেটা, সেটা হচ্ছে যে এই 3 নাম্বার রোটা। সো এটা আপনারা নিজেরা দেখে নিতে পারেন। আমি বলেছি একটু আগেও যে আগে 8 বছরের মধ্যে অভিজ্ঞতা থাকা লাগতো, এখন সেটা 10 বছরের মধ্যে থাকলেও হবে। এই পেজগুলোতে আপনি পিএমপির জন্য যে রিকোয়ারমেন্টগুলি, সেই রিকোয়ারমেন্টগুলি কীভাবে ফুলফিল করবেন, পিএমপি অ্যাপ্লিকেশনটা কীভাবে পূরণ করবেন, এগুলো নিয়ে বিস্তারিত বলা আছে। আমরা এগুলো নিয়ে অন্য আরেকটা ভিডিও দিয়েছি, ওইটা ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এবার আসেন পরীক্ষার ধরনে কি কি পরিবর্তন আসছে। শুরুতে আমরা বলেছি যে প্রশ্ন টোটাল 180টা থাকতেছে, আপনার সময় থাকতেছে 240 মিনিট। তার মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য কতটুকু সময় থাকতেছে চলুন আমরা দেখি।
240 ডিভাইডেড বাই 180, তার মানে এভারেজে 80 সেকেন্ডস করে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় থাকবে। সময়টা আগের চাইতে কিছুটা বাড়ানো হয়েছে, তবে প্রশ্নও কিন্তু একটু কঠিন আসবে, সামনে আসতেছে, আমি বলবো যে কোথায় আসলে প্রশ্নটা কঠিন হচ্ছে। চলেন আমরা একটু, আমি যে পার্পল হাইলাইট করছি সেটা একটু দেখি। ব্রেকটা কোথায় আসতেছে, আপনার 2টা ব্রেক আসবে 10 মিনিট করে। বাই দ্য ওয়ে, এই নতুন পিএমপি এক্সাম সম্পর্কে পিএমপি যখন প্রথম অ্যানাউন্স করে তখন কিন্তু বলছিল মাত্র 5 মিনিট করে ব্রেক থাকবে, বাট লাকিলি এখন সেটা তারা পরিবর্তন করছে। ইটস এ গুড নিউজ যে অন্তত 10 মিনিট করে ব্রেক দিয়েছে, কারণ 5 মিনিট ব্রেক খুবই শর্ট। আপনি লাইক পরীক্ষার হল থেকে বের হয়ে যদি একটু স্ন্যাক্স খায়া একটু বাথরুম থেকে রিটার্ন করেন, আপনি দেখবেন 7-8 মিনিট সময় চলে গেছে অ্যাটলিস্ট। সো 10 মিনিট ইজ এ গুড ব্রেক। ব্রেকগুলো কখন কখন হবে? ফার্স্ট ব্রেক অকার্স আফটার দ্য কেস স্টাডি সেকশন, তার মানে কেস স্টাডি নিয়ে একটা আলাদা সেকশন আছে এবং এটাই আই থিঙ্ক দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান। দেখেন, second break occurs approximately midway through the independent question portion of the exam. ইন্ডিপেন্ডেন্ট কোশ্চেন পোর্শন যে এক্সামটা থাকবে, সেকেন্ড ব্রেকটা সেখানে হবে। আর ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করবেন, এটা আগেও ছিল যে ওয়ান্স ইউ রিভিউ ইউর রেসপন্সেস অ্যান্ড স্টার্ট ইউর ব্রেক, ইউ উইল নট বি এবল টু রিটার্ন টু দ্য কোশ্চেন ফ্রম দ্য প্রিভিয়াস সেকশন অফ দ্য এক্সাম। লাইক আপনি যদি কেস স্টাডি সেকশন শেষ করে আপনি যদি ব্রেকে যান, ফেরত এসে আপনি কেস স্টাডি কোশ্চেন আবার রিভাইজ করতে পারবেন না। এরপরে আসেন, এবার যদি পরীক্ষাটা আপনি অনলাইনে নেন, হ্যাঁ, তাহলে আপনার ব্রেকটা কিন্তু একটু ডিফারেন্ট হবে। সেটা নিয়ে নেক্সট পেজগুলোতে ইনফরমেশন দেওয়া আছে, আর আমরাও একটা ভিডিও বানায় দিয়েছি শুধুমাত্র অনলাইন এক্সামটা কিভাবে দিতে হবে সেইটার উপরে, ওইটা আপনারা দেখে নেবেন, গুরুত্বপূর্ণ। এইবার আসেন পিএমপি সার্টিফিকেশন এক্সাম কোশ্চেন টাইপস, যেটা নিয়ে আমরা বারবার কথা বলেছি এতক্ষণ। প্রথমেই কেস অর সিনারিও, এটা হচ্ছে নতুন। এখানে কনফিউজড হওয়ার দরকার নাই, আগে কিন্তু সিচুয়েশন বেসড কোশ্চেন আগেও ছিল। কোশ্চেন সবসময়ই বেশিরভাগ কোশ্চেন সিচুয়েশন বেসড ছিল, বাট এখানে আমরা কেস স্টাডিকেই সিনারিও বেসড কোশ্চেন ধরতেছি। কি বলছে? দ্য ক্যান্ডিডেট ইজ প্রেজেন্টেড উইথ এ ডিটেইল সিনারিও অর সিচুয়েশন, ডিটেইল খেয়াল করেন, হুইচ মে ইনক্লুড মেক গ্রাফস অর চার্টস টু প্রোভাইড অ্যাডিশনাল কনটেক্সট। তার মানে আপনার এখানে গ্রাফস বা চার্টও থাকতে পারে, শুধুমাত্র ডেসক্রিপশন না। This could be a description of a business, a project, a decision-making process or combination. তার মানে এগুলার যে কোনো একটা বা এগুলার কম্বিনেশন হিসেবে আসতে পারে। After reviewing the scenario or situation and any accompanying visuals, the candidate will answer a series of questions. যেটা গুড নিউজ যে আপনার একটা কেস স্টাডি করে শুধুমাত্র একটা প্রশ্নের অন্তত উত্তর দিতে হচ্ছে না, আপনি সিরিজ অফ কোশ্চেন মানে একাধিক কোশ্চেনের উত্তর আপনি দিবেন বেসড অন দ্য ইনফরমেশন প্রোভাইডেড। খেয়াল করবেন, আপনি যখন এই কোশ্চেনের উত্তর দিবেন তখন আপনাকে কিন্তু এই কেস স্টাডির যে ইনফরমেশনগুলো সেগুলোর বেসিসে দিতে হবে। এর বাইরে থেকে নতুন কিছু চিন্তা নিয়ে এসে আপনার অ্যান্সার দিলে কিন্তু অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। চলেন আমরা প্রথম প্রশ্নটা, এই প্রশ্নটা একটু আমরা পড়ে দেখার চেষ্টা করি। আচ্ছা, এই প্রশ্নটা আপনারা পড়েন, ভিডিওটা একটু পজ করে আপনার প্রশ্নটা পড়েন, পড়ে দেখেন তো উত্তর কোনটা হবে সেটা আপনারা দিতে পারেন কিনা। আশা করি আপনারা পুরোটা পড়ছেন। এবার দেখেন যে বেসড অন দ্য সিনারিও, হোয়াট আর দি কি চ্যালেঞ্জেস দ্য প্রজেক্ট ম্যানেজার মাইট ফেস ইন লঞ্চিং দিস প্রোডাক্ট অ্যান্ড হাউ শুড দে বি প্রায়োরিটাইজড। এবার দেখেন আমরা অপশনগুলো দেখি কি বলতেছে। ফোকাস সোললি অন মার্কেটিং, তার মানে বলতেছে একটা জিনিসের উপরে মাত্র ফোকাস দেওয়ার কথা। পিএমআই এটাকে ডিসকারেজ করে। আপনারা যদি প্রিন্সিপালসগুলি পড়েন, প্রিন্সিপালস এবং মাইন্ডসেট নিয়ে পিএমবকে একটা সেকশনই আছে, এই সেকশনটা যদি পড়েন, পিএমআই বলতেছে যে আপনার হোলিস্টিক ভিউ নিয়ে দেখতে হবে, আপনার শুধুমাত্র ওয়ান ডাইমেনশনাল ফোকাস দেওয়া যাবে না। সো এইটা রিমুভ করলাম আমরা। 2 নাম্বারটা কি বলতেছে? ওভার এমফাসাইজ টেকনিক্যাল ফিচার্স। দেখেন এখানে প্রথমেই কয়েকটা সমস্যা, একটা হচ্ছে যে ওভার এমফাসাইজ, আপনি এই যে ওভার ডুইং সামথিং, দ্যাটস এ নেগেটিভ থিং, তাই না? সো পিএমআই এটাকে ডিসকারেজ করে যে আপনাকে ফিট ফর দ্য পারপাস যেই ফোকাসটা সেইটুকু ফোকাস দিতে হবে, আপনি কোনো একটা এরিয়াতে ওভার এমফাসাইজ দিতে পারবেন না। এরপর আসেন 3 নাম্বার কি, ডিলে প্রাইভেসি মেজার্স। এইটা আপনার ডাইরেক্ট ভায়োলেশন অফ রিস্ক ম্যানেজমেন্ট, মানে হচ্ছে যে আপনার প্রাইভেসি রিলেটেড যদি ইস্যুটাকে আপনি ডিলে করেন
অথবা ডিসরিগার্ড করেন, তাহলে কিন্তু ফিউচারে এটার কারণে লিগ্যাল ফিস আসতে পারে। বাই দ্য ওয়ে, এগুলো নেগেটিভ দিলাম। এখন একটাই থাকে অপশন থাকে, সেটা হচ্ছে টেকনিক্যাল কম্প্যাটিবিলিটি। এইটাই আমার মনে হয় সঠিক অ্যান্সার, কারণ এটা আপনার ভ্যালুকে এনাবল করতেছে, অ্যাডাপশন এবং বিজনেস সাকসেস এগুলোকে এনাবল করতেছে। এবং আপনি যদি এখানে দেখেন যে ইঞ্জিনিয়ারিং টিম হ্যাজ আইডেন্টিফাইড সেভারাল টেকনিক্যাল চ্যালেঞ্জেস, তারপরে কি বলতেছে দেখেন, এখানে কমা দিয়ে বলতেছে ইনক্লুডিং ensuring compatibility with existing smart home system, maintaining user privacy and data security। দেখেন এগুলো কিন্তু সব চলে আসতেছে। The marketing team is tasked with creating a compelling campaign that highlight the unique features of the project while addressing consumer concerns about the privacy. So technical compatibilityটার মধ্যে কিন্তু আপনার সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি ইস্যুটা চলে আসতেছে। সো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে টেকনিক্যাল কম্প্যাটিবিলিটি। এরপরে আসেন এনহ্যান্সড ম্যাচিং। এনহ্যান্সড ম্যাচিং কোশ্চেনটা আমরা পড়ে দেখি কি বলতেছে। এনহ্যান্সড ম্যাচিং কোশ্চেনস ক্যান ইনক্লুড ইমেজেস অর ডায়াগ্রামস। কি বলতেছে, ইমেজ অর ডায়াগ্রামস দিবে to help clarify the items being matched. In the example below, the candidate would drag one of the boxes on the right, মানে হচ্ছে যে এই যে বক্সেসগুলি, to a specific location on the chart। এই যে চার্টটা আছে, এই চার্টের একটা লোকেশনে আপনি এগুলো একটা একটা করে বক্স নিয়ে আসবেন। Might include additional elements like drag and drop functionality। তার মানে হচ্ছে drag and drop functionalityও এখানে থাকতে পারে। allowing users to move items around to make matches। দেখেন এবার আমরা প্রশ্নটা একটু দেখি। Using the project status boxes located on the right side, drag each box to a point on the burn down chart। এটা কি burn down chart? burn down chart কি এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। Where the project indicates that status, ensure that each box corresponds to a specific point on the, মানে এই যে এক একটা বক্স এগুলো corresponds to a specific point on the chart before moving to next question। তার মানে দেখেন প্রত্যেকটা বক্সকে আপনার কি করতে হবে, এখানকার একটা স্পেসিফিক পয়েন্টে নিতে হবে। আচ্ছা, এইখানে চার্টটা দেখেন, রেড যেই লাইনটা আছে এটা হচ্ছে আইডিয়াল ব্রেকডাউন, আর ব্লুটা যেটা আছে হচ্ছে সেটা হচ্ছে কি ওয়ার্ক লেফট ইন নাম্বার অফ আওয়ার্স। এটা একটা সহজ প্রশ্ন, আপনারা প্রশ্নটা দেখে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, যদি না পারেন আমাকে জানাবেন, আমি আপনাদেরকে উত্তরটা বলে দিব। এরপরের প্রশ্নের টাইপে আসেন গ্রাফিক্স বেসড কোয়েশ্চেন। এটাও নতুন। দিস টাইপ অফ কোয়েশ্চেন রিকোয়ার্স ক্যান্ডিডেট টু রেফার টু and interpret visual information, again visual, such as charts, graphs, diagrams or images, then answer questions based on information provided। দেখেন খুব ইন্টারেস্টিং যে অনেক ইনফরমেশন, ভিজুয়াল ইনফরমেশনের বেসিসে আপনাকে ডিসিশন নিতে হচ্ছে, যেটা রিয়েল লাইফ প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক বেশি কমন। আপনাকে ওভারঅল সিচুয়েশন খুব সুন্দর করে গুছায়া আপনার সামনে কেউ প্রেজেন্ট করে না, এই সিচুয়েশনটাও আপনাকে অ্যাকচুয়ালি বুঝে নিতে হয় রিয়েল লাইফ প্রজেক্ট ম্যানেজমেন্টে, এবং সেই জিনিসটা অ্যাকচুয়ালি নিউ পিএমপিটা আপনাকে শিখাচ্ছে। দেখেন এইখানে ইনফরমেশন দেয়া আছে, একটা এক্সেল চার্ট দেয়া আছে, তারপরে এখানে সেটা এক্সপ্লেনেশন দেয়া আছে, এরপরে আপনাকে বলতেছে হচ্ছে যে কোনটা কোনটা অ্যান্সার হবে। এখান থেকে আপনাকে চুজ করতে হবে যে কোনটা কোনটা সঠিক অ্যান্সার। এরপর আসেন মাল্টিপল চয়েস সিঙ্গেল রেসপন্স, মানে অনেকগুলো অপশন থাকে, একটা অপশন আপনাকে চুজ করতে হবে, এটা আগে থেকেই ছিল। মাল্টিপল রেসপন্স কোয়েশ্চেন্স, এখানে আপনার কি আসতেছে যে মাল্টিপল অ্যান্সার চয়েসেস উইথ মোর দ্যান ওয়ান কারেক্ট অ্যান্সার, তার মানে হচ্ছে আপনার কারেক্ট অ্যান্সার একাধিক হবে। পয়েন্ট অ্যান্ড ক্লিক, দ্য আইটেম ইজ ইন দ্য ফর্ম অফ অ্যান ইমেজ উইথ হিডেন হটস্পট এরিয়া। একটা ইমেজ থাকবে, এখানে কিছু হিডেন হটস্পট থাকবে। The candidate must identify the correct areas by clicking on the correct location on the image। তার মানে ওই ইমেজের সঠিক জায়গায় আপনাকে ক্লিক করে ওই হটস্পটগুলি বের করতে হবে। The image on the left is an example of what candidates would see। এইটা আপনি পরীক্ষায় দেখতে পারবেন। The image on the right represents the areas where the candidate can select to respond। এটার কথা বলতেছে। আচ্ছা, এটারও যদি উত্তর না বুঝেন তাহলে আমাকে প্রশ্ন করলে আমি এটার উত্তর জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এইবার আসেন ম্যাচিং। আস্কস ক্যান্ডিডেট টু পেয়ার আইটেমস ফ্রম ডিফারেন্ট লিস্ট। ইট কনসিস্টস অফ
columns of information. এই যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। The task is to drag items from the first column, মানে এই কলাম থেকে আপনি আইটেমসগুলি ড্র্যাগ করবেন টু দ্য মিডল, এই যে এই কলামের মধ্যে আপনি পূরণ করবেন, দেখেন এগুলা এমটি, করেসপন্ডিং টু দ্য ইনফরমেশন ইন দ্য থার্ড কলাম, এইটার সাথে যেগুলা ম্যাচ করবে, লাইক এখান থেকে আপনি এটা নেবেন, নিয়ে এখানে ঢোকাবেন প্রজেক্ট ম্যানেজার, এরপর এখানে দেবেন। সো এইগুলা কোনটা কোনটার সাথে ম্যাচিং করতেছে সেটা আপনি এখানে কারেক্ট বক্সে ইনফরমেশনটা নিয়ে এসে দেবেন। লাইক আমি আপনাকে কুইকলি দেখা দিচ্ছি, যেমন প্রজেক্ট ম্যানেজার, এটাকে যে হচ্ছে লিডস দ্য টিম অ্যান্ড ইজ রেসপন্সিবল ফর অ্যাচিভিং প্রজেক্ট অবজেক্টিভ। সো এই প্রথমটা আপনার এখানে এই বক্সটাতে আসবে। ও আচ্ছা, বাই দ্য ওয়ে এই ডান পাশে উত্তরও দিয়ে দিছে। সো আপনি এরকম করে অ্যান্সারটা দিতে হবে। সো এগেইন টাইম কনজিউমিং, জাস্ট আগে যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার একটা জায়গায় ক্লিক করলেই যদি উত্তর হয়ে যেত তাহলে আপনি খুব দ্রুত কোশ্চেনগুলো সলভ করে সামনের দিকে মুভ করতে পারতেন, বাট এক্ষেত্রে আপনার টাইম অনেক বেশি কনজিউমড হবে। পুল ডাউন লিস্ট, দ্য কারেক্ট অ্যান্সার মাস্ট বি সিলেক্টেড ফ্রম এ ড্রপ ডাউন লিস্ট অ্যাজ শন বিলো। এই যে এখানে আপনার প্রশ্ন থাকবে, এখানে আপনার একটা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। এগেইন যে কোনো প্রশ্ন যদি আপনারা না জানেন, উত্তর না জানেন এবং জানতে চান, তাহলে আমাকে জিজ্ঞাসা করলে আমি সেগুলো জানিয়ে দেবো। এখানে পিএমপি সার্টিফিকেশন এক্সামটা কীভাবে নেবেন, অনলাইন বা ইন পার্সন কীভাবে নিতে পারেন, এগুলো নিয়ে বিস্তারিত বলা আছে। এই জিনিসগুলি আমরা অলরেডি অন্য একটা ভিডিওতে কভার করে দিয়েছি, ওইটা আপনারা দেখে নেবেন। আমরা চেঞ্জ ইন কোশ্চেন টাইপ নিয়ে কথা বলে ফেললাম। এবার আসেন যে আপনার কিভাবে প্রিপারেশন নেবেন, আপনার এবং আপনার মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত। দেখেন, এর আগে বা বর্তমান পর্যন্ত যারা পিএমপি দিচ্ছেন তাদের ক্ষেত্রে ফোকাসটা মোর লাইক প্রসেসে ছিল, আপনার প্রসেসটা বোঝাটা জরুরি ছিল এবং প্রজেক্ট এক্সিকিউশনটা করতে পারাটা জরুরি ছিল। বিজনেস আউটকামের উপরে ফোকাসটা এক্সপ্লিসিটলি ছিল না, এবং আগে প্রেডিক্টিভের উপরে ফোকাসটা বেশি ছিল, অর্থাৎ ওয়াটারফলের উপরে, বর্তমানে যেটা অ্যাজাইলের উপরে বেড়ে যাচ্ছে। এজন্য আপনার যদি বর্তমান যেই নতুন পিএমপি, এটাতে যদি আপনাকে সাকসেসফুল হতে হয় তাহলে আপনার বিজনেস থিঙ্কিং লাগবে। লাইক আপনি যখন একটা ডিসিশন নেবেন, এই ডিসিশনটা বিজনেসের জন্য কেমন, শুধুমাত্র প্রজেক্টের জন্য কেমন এইটুকু চিন্তা করলে হবে না, ওভারঅল বিজনেসের জন্য এটা কেমন সেটা আপনাকে ভাবতে হবে। আপনাকে গভর্নেন্স জানতে হবে, প্রজেক্ট গভর্নেন্স, একটা প্রজেক্টের ডিসিশন মেকিং প্রক্রিয়া, আপনার স্টিয়ারিং কমিটি হ্যান্ডেলিং করা, এটা আপনাকে জানতে হবে। কিভাবে আপনি এসকালেট করবেন, কখন এসকালেট করবেন, কার কাছে এসকালেট করবেন, এই জিনিসগুলো বুঝতে হবে। রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স নিয়ে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াইতে হবে। ভ্যালু ডেলিভারি এর উপরে ফোকাস দিতে হবে। এগেইন আপনি যদি ম্যানেজমেন্ট সাকসেস আপনার থাকেও, লাইক সঠিক সময়ের মধ্যে এবং বাজেটের মধ্যে আপনি পুরো স্কোপটা ডেলিভারি করলেন, কিন্তু আপনার যদি এটা অ্যাকচুয়ালি ভ্যালুটা না দেয় তাহলে কিন্তু আপনার সেই প্রজেক্টটা সাকসেসফুল হয় না। এবার আসেন মাইন্ডসেট শিফটটা কি, এই কথাটা আমরা অলরেডি মোটামুটি বলছি যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সময় আপনাকে ভাবতে হবে একজন বিজনেস প্রজেক্ট ম্যানেজার হিসেবে, যিনি ওভারঅল বিজনেস বা ওভারঅল অর্গানাইজেশনের ওয়েলবিং নিয়ে চিন্তা করতেছেন। ওভারঅল লিগ্যাল এনভায়রনমেন্ট, কম্পিটিশন, কমপ্লায়েন্স, এই জিনিসগুলো সব কিছু চিন্তা করে আপনাকে ডিসিশন নিতে হবে। আপনাকে শর্ট টার্মের এবং শর্ট সাইটের ডিসিশন নিলে আপনি এই পিএমপিতে সাকসেসফুল হইতে পারবেন না। সো দ্যাটস ইট। ওভারঅল সামারিটা একটু বলে দেই। এলিজিবিলিটির ক্ষেত্রে প্রজেক্ট এক্সপিরিয়েন্স আগে লাগতো 8 বছরের মধ্যে, এখন গত 10 বছরের মধ্যে হইলেও হবে, হুইচ ইজ গুড নিউজ। প্রেডিক্টিভ বা ওয়াটারফল থেকে ফোকাস কমে যাচ্ছে, আরও বেশি অ্যাজাইল এবং হাইব্রিডের দিকে যাচ্ছে। সুতরাং হাইব্রিড এবং অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের পড়াশোনা আরও বেশি করতে হবে। তারপরে আপনার কেস স্টাডিজ আসতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাস্টেইনেবিলিটি, স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট, এই বিষয়গুলো নিয়ে ফোকাস বাড়তেছে। আর হচ্ছে আপনার এই নতুন পিএমপিতে সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে বিজনেস এনভায়রনমেন্ট, আউটকাম এবং ভ্যালু ডেলিভারি ভালোভাবে বুঝতে হবে, মোর দ্যান জাস্ট প্রসেসেস অ্যান্ড এক্সিকিউশন। সো PMP 2026 is less about managing tasks and more about managing business outcomes. So if you prepare smartly, it's a good news. এবং আমরা অনেক সময় শুনি যে পিএমপি সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজারদেরকে নিয়োগ দেওয়া হলেও তারা অ্যাকচুয়ালি প্রজেক্ট সঠিকভাবে ম্যানেজ করতে পারে না, তারা কোম্পানির জন্য ভ্যালু আনতে পারে না। কিন্তু এবারের নতুন পিএমপিতে যদিও কঠিন, আপনি যদি সফল হন তাহলে আপনার প্রজেক্ট ম্যানেজার হিসেবে ক্যারিয়ারে সাকসেসফুল হওয়ার চান্স অনেক বেশি থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন নেক্সট ভিডিও।